কমিশনারকে নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে গায়ে ডিম মেরে গালে জুতা দিয়ে বাড়ি দিয়ে তাকে হেনস্থা করে পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তারপরে এভাবে তাকে গ্রেপ্তার করা হলো পুলিশের হাতে। এই যে পুলিশ পরে সরকারও বিবৃতি দিয়ে বললো এটি ফৌজদারি অপরাধ, এটি বেআইনি, কিন্তু পুলিশের সামনে এরকম একটা বেআইনি ঘটনা ঘটে গেল, ফৌজদারি অপরাধ ঘটে গেল, পুলিশ ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। পুলিশের এমন নিষ্ক্রিয়তার কোনো ব্যাখ্যা কি খুঁজে পান, মানে কোনো কারণ কি খুঁজে পান? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। এটা তো কারণটা খুব সহজ, এটা খুঁজতে হয় না, এটা সমস্ত মানুষ, আপনার 18 কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানুষ এটা অনুধাবন করে। সেটা হলো যে একটা সুষ্ঠু পরিবেশ যদি না থাকে, যে আপনি আপনার দায়িত্ব পালন করার মতো সাহস, এবং আপনি দায়িত্ব পালন করলে আপনি আইনগত কোনো সমস্যায় পড়বেন না, এই ধরনের যখন একটা এনভায়রনমেন্ট থাকে তখনই সবাই দায়িত্ব পালন করতে সচেষ্ট হয়। কিন্তু আপনার পুলিশের অবস্থা দেখেন, আজকের যে পুলিশ, যেটা এখন অনেকেই বলে যে এখনো তাদের সেই জুলাই আগস্টের যে ট্রমা এখনো তারা কাটিয়ে উঠতে পারেননি, এবং কাটিয়ে ওঠার জন্য যে ধরনের আপনার অ্যাক্টিভিটিস দরকার ছিল বা যে ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে একটা নিশ্চয়তার দরকার ছিল সেগুলো রাষ্ট্র দিতে পারেনি, বরঞ্চ আপনার সাইকোলজিক্যালি এমন ভাবেই করা হয়েছে যে এই ঘটনার ক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার সব জায়গায় দেখবেন খুব অ্যাক্টিভলি এখন কাজ করছে না। কারণ হলো আমি ট্রাফিক লাইনে দেখেন, আমরা ট্রাফিকের রাস্তায় চলাফেরা করি, ট্রাফিকেও দেখি, থানায়ও দেখি, সব জায়গায় একই অবস্থা। মানে খুব এগিয়ে বেড়ে যে পুলিশের যে দায়িত্ব, যে ল অ্যান্ড অর্ডার কোন রকম যদি ব্যর্থ হয় ঝাঁপিয়ে পড়ে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে, এই মানসিকতাটা তাদের মধ্যে এখন নাই। এটার পিছনে সঙ্গত কারণই আছে, কারণ তারা রদবদল হলো, পুলিশেও তো প্রধান থেকে শুরু করে অনেক রদবদল হলো। তারপরে রদবদল তো, এটা তো পুলিশের 1 লক্ষ পুলিশ থাকলে 1 লক্ষ পুলিশের মধ্যে লোক ঢাকা থেকে 20,000 সরাই দিলেন, 20,000 আনলেন, কিন্তু এই পুলিশ তো একই, পুলিশ বাহিনী তো একই, তাই না? ব্যক্তি হয়তো পরিবর্তন হচ্ছে, ব্যক্তি পরিবর্তন তো কিছু আসে যায় না। কারণ হলে আপনি যারা এই পুলিশ যারা নাকি আপনার এর আগে ডিউটি করেছে, রাষ্ট্রের নির্দেশে তারা দায়িত্ব পালন করতে গেছে, লোকজন মৃত্যুবরণ করেছে আন্দোলন সময়, সেটা ঠিক আছে, কিন্তু আপনার 5ই আগস্টের পরিবর্তনের পরে তারপরে যে দীর্ঘদিন থেকে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় যে পুলিশকে নির্যাতন করা হলো, পিটানো হলো, গুলি করা হলো, থানা দখল করা হলো, এই জিনিসগুলোর তো কোনো বিচার হয় নাই। এবং এখানে তো আপনার বিচার করা যাবে না, এইভাবে একটা আইনই করেছে ইনডেমনিটি, যদি এটা সংবিধান অ্যালাউ করে না এবং কোনোভাবেই এটা আদালতে গেলে টিকবে না, কিন্তু তারপরে একটা ইনডেমনিটি দিয়ে রাখছে কেন? বিশেষ একটা গোষ্ঠীকে প্রোটেকশন করার জন্য। এবং এই প্রোটেকশন আপনি যতদিন রাখবেন ততদিন পুলিশকে আপনি অ্যাক্টিভলি আগের মতো পুলিশের কার্যক্রম আপনি পাবেন না, কারণ পুলিশ এখনো মনে করে তারা মব সন্ত্রাসের শিকার হতে পারে, এবং এটা তো বাস্তবতা আমরা দেখেছি। কারণ আজকে যে বললেন যে 2 জন পুলিশ 4 জন ওখানে ছিল, তারা যদি নুরুল হুদা সাহেবকে সেভ করতে গিয়ে ওই লোকগুলোকে যদি তারা ধরেন কোন রকম বল প্রয়োগ করতো বা তাদেরকে লাঠি পেটা করতো, তাহলে কি হতো অবস্থাটা? তাহলে দাঁড়াতো যে এই পুলিশ আপনার সরকারের দোষর এবং এদেরকে এখনই চাকরি খেতে হবে। অতএব ওই জিনিসটা তো তারা কোনোভাবেই করবে না, কোনো রিস্ক নেবে না তারা। অতএব রাষ্ট্রের পক্ষ থেকে যখন এইরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে যে না, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো, রাষ্ট্র আমাদের কোনো নিপীড়ন, নির্যাতন বা ওই আপনার দোষরের কোনো সার্টিফিকেট আমাদেরকে দিবে না এবং আমাদের কোনো সমস্যা হবে না, এই চিন্তাটা যখনই করতে পারবেন তখনই তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এর আগে পুলিশের পক্ষ থেকে আপনি স্বাধীনভাবে কাজ করার সুযোগটা আপনি পাবেন। ঠিক এই ঘটনা প্রসঙ্গে আরেকটু কথা বলবো, নুরুল হুদা প্রসঙ্গে, মানে তার বিরুদ্ধে যে মব ইনজাস্টিসটা হলো সেটা নিয়ে আরেকটু কথা বলবো। কিন্তু আপনি, আমি আপনাকে আপত্তি জানাই, আপনি শব্দটা জাস্টিস এখানে আনবেন না। আমি ইনজাস্টিস বলেছি খুব মানে সুচিন্তিতভাবে, আমি সিরিয়াসলি অপোজ করি এটা। এটা মব ভায়োলেন্স এবং এটা মব সন্ত্রাস, এটা কোনো জাস্টিস না কোনোভাবেই না। এবং যারা বলে তারা যদি ইচ্ছা করে বলে, বুদ্ধি করে বলে, তাহলে তারা এটাকে বিচার হিসেবে নিতে চায় মানুষকে একটা দেখানোর জন্য, কিন্তু এটা কোনোভাবেই সঠিক নয়। বিচারকে এভাবে কলঙ্কিত করার কোনো সুযোগ নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে ওই শব্দটা এসেছে, মব জাস্টিস। আমি অবশ্য বলেছিলাম মব ইনজাস্টিস। আমি আপনার কাছ থেকে আসলে সেই ইনডেমনিটির কথাটা একটু শুনতে চাই, যেটির কথা বলছিলেন, যার কারণে পুলিশের মনোবল ভেঙে গেছে বা পুলিশ ঠিক মতো কাজ করছে না, সেটি কেন চ্যালেঞ্জ হচ্ছে না? কেউ কেন চ্যালেঞ্জ করছে না? কোথায় চ্যালেঞ্জ করবে বলেন? আদালতে। আদালত কি আমরা যে 5ই আগস্টের আগে যে আদালতের পরিবেশ ছিল, এই পরিস্থিতি বাংলাদেশে কি অবস্থায় বিদ্যমান আছে, এটা যারা আমরা আদালতে আছি তারা বুঝতে পারি। আদালত স্বাধীনভাবে এই মব ভায়োলেন্সের কারণে, মব সন্ত্রাসের কারণে
আদালতও স্বাধীনভাবে কাজ করতে পারে না, যেমন পুলিশ পারে না। কারণ আপনি যখনই কাউকে জামিন দিতে যাইবেন তখনই আপনাকে আক্রমণ করা হবে এবং তখনই আপনাকে দোষর বলা হবে, এবং যখন আপনি কোনো অর্ডার দিতে যাবেন তখন আপনাকে কোর্ট চেঞ্জ করে দেওয়া হবে। জামিন দিলে আপনার কোর্ট চেঞ্জ দেওয়া হবে, অথবা আপনাকে প্রত্যাহার করে নেওয়া হবে, অথবা আপনি ভয়তে থাকবেন যে কোন সময় আবার কোন আইনজীবীরা এসে কোর্টের মধ্যে ডিম মারে, আবার বলে যে দোষর এদেরকে সরিয়ে দাও। কাজে এই অবস্থায় তো আদালত স্বাধীনভাবে বিচার করতে পারবে না, এবং বিচারে আপনার স্বাধীনভাবে বিচারের সুযোগটা অত্যন্ত সীমিত এখন। হ্যাঁ, যে কিছু যে বিচার হচ্ছে না, এটা আগের সরকারের আসলে কিছু বিচার তো হয়, কিন্তু আপনার যে বিচারগুলোর সঙ্গে অত্যন্ত পাবলিক ইন্টারেস্ট জড়িত, যেখানে মানুষ এটা দেখবে যে এটাকে বিচার হলো কি ন্যায় বিচার হলো কিনা, এই সমস্ত অ্যানালাইসিস যে জায়গাগুলোতে করবে সেই জায়গাগুলোতে সেই সুযোগটা তো নাই। আপনার সবচেয়ে বড় কথা হলো তো বাংলাদেশে তো আপনি যে প্রথম শব্দটা বললেন মানবাধিকার, বিশ্বব্যাপী যদি কন্টেস্টে বলেন তো মানবাধিকার নিয়ে আর কথা বলার এখন খুব একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে নাই। কারণ হলো যেখানে গাজায় এইভাবে ঘটনা ঘটছে, যেখানে ইরানে আক্রমণ হচ্ছে, যেখানে আপনার সিরিয়ায় এইভাবে ঘটনা ঘটছে, সেখানে ইন্টারন্যাশনালি মানবাধিকার নিয়ে কথা বলার কি সুযোগ আছে বলেন? যেখানে জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে ধরেন ইরান আর পরমাণু বোমা বানাতে পারবে না, সবাই একমত বানাতে পারবে না, কিন্তু ইসরায়েলের ব্যাপারে কিন্তু বলছে না বানাতে পারবে না। এই যে আপনার বৈষম্য, এর মধ্যে তো মানবাধিকার বলার কোনো সুযোগ নেই। মানবাধিকার যখন শুরু হয়েছিল বলা, তখন কিন্তু এই সব ক্ষেত্রে এই কথাগুলো বলা শুরু হয়েছিল। আর বাংলাদেশে যদি আপনি বলেন, বাংলাদেশে তো এর আগের সরকার, তাদের সমর্থক, তাদের যারা সহানুভূতিশীল তাদের প্রতি, তাদের বাংলাদেশে তো কোনো মানবাধিকার নেই। তাদের মানবাধিকার তো আলাদা বিবেচনা করা হয়, এবং অন্য যারা আছে তাদের মানবাধিকারের বিষয়টা যদি আপনি বলেন, তাহলে মোটামুটি সেখানে আমরা ভালোই আছি। তারপরে মানবাধিকারের সংখ্যা এখন এক একজনের জন্য এক এক রকম, এক একজনের জন্য এক এক রকম, এবং রাষ্ট্রের পক্ষ থেকেও সেইভাবেই চিন্তা করা হয়। রাষ্ট্র কি এখন মবের কাছে অসহায় হয়ে পড়েছে? না, একটা পজিটিভ দিক আছে, সেটা হলো ধরেন বগুড়া এই আপনার রংপুরে যখন জিএম কাদের সাহেবের ওখানে এই এনসিপির এরা সন্ত্রাস করতে গেল, মব সন্ত্রাস, তখন আর্মির পদক্ষেপে কিন্তু একটা ভালো উদ্যোগ হয়েছিল এবং একটা ইউটার্ন করেছিল মব সন্ত্রাসটা। এবং ধানমন্ডি থানায় যখন আপনার মব সন্ত্রাসের জন্য অ্যারেস্ট করা হলো, তারপরে আপনার এনসিপির একজনে এসে ছাড়িয়ে নিয়ে গেল। তারপরে ধরেন মাঝামাঝি যে ঠিক আছে মব সন্ত্রাস তো করা যায় না, করা যাবে না, ছাড়িয়ে নিতে পারে। কিন্তু এরপরের যে ঘটনা, সেই ঘটনাগুলোতে কিন্তু মনে হয়েছিল যে বেশ কিছুদিন কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা মব সন্ত্রাস টলারেট করব না। তা আমরা কিন্তু একটু আশ্বস্ত হয়েছিলাম যে ঠিক আছে, এটা হয়তো ভালো হবে। কিন্তু গতকালকে আপনার গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরে আমরা কি আর ভদ্র জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে মাথা তুলে কোনো বিশ্বব্যাপী কোনো কথা বলতে পারবো মানবাধিকার নিয়ে? এটা বলা সম্ভব না। আমরা মাথা নুয়ে যাবে, অবশ্যই নুয়ে যাবে। কারণ যেখানে একজন সরকারি অফিসার, সে সচিব ছিল, ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ছিল, ধরেন আজকের চিফ ইলেকশন কমিশনার, হোয়াট উইল বি দ্য রিঅ্যাকশন? উনি কি আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন? উনি তো আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। কারণ উনি যে ইনস্ট্যান্সটা দেখলেন, উনি জানেন যে আগামী জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, একটা দল হারবে, একটা দল জিতবে। সেই দল দুটোর মধ্যে এখন বিএনপি আর এনসিপি জামাত, এরাই তো, এর মধ্যে একজনে জিতবে একজনে হারবে। এই ইলেকশন কমিশনার যারা হারবে, তারা যে তার গালে জুতা মারবে না, এই নিশ্চয়তা আপনাকে কে দেবে? রাষ্ট্র তো এই নিশ্চয়তা দিতে পারে না। তবে হ্যাঁ, অবশ্যই আজকের যে খবর, সেটা হলো যে সেনাবাহিনী ধন্যবাদের কাজ করেছে, তারা তাকে গ্রেপ্তার করেছে এবং সরকারও পরবর্তীকালে বলেছেন একজনকে গ্রেপ্তার করেছে সেখানে তাকে। কিন্তু এখন দেখেন, এই যে গ্রেপ্তার করাটা, আপনি দেখেন সিদ্দিককে যখন কাকরাইলে এইভাবে নির্যাতন করা হলো, এটা তো দিনে দুপুরে দেখা যায় সব। আপনি তো দেখছেন একজন অভিনেতা, সে দল করতে পারে, যাই করুক, সেই কারণে আপনি তাকে এইভাবে পিটাবেন? এটা কি মানবাধিকারের দেশ হলো? এটা কি মানবাধিকার বলবো? আমি কিভাবে মানবাধিকার বলবো? এটাকে মানবাধিকার বলার কোনো সুযোগ নাই। এখন যদি বলতে পারেন যে এরকম ঘটনা কি দুই একটা ঘটে, এটা তো আপনার বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, এটা সরকার সবসময় বিচ্ছিন্ন বলবে, কিন্তু 18 কোটি লোক, প্রত্যেকটা লোকের জন্য এক ঘটনা। আপনাকে যদি আজকে এইভাবে করা হয়, আমাকে যদি আজকে এইভাবে করা হয়, এটা তো এইভাবে বিচ্ছিন্ন ঘটনাই বলবে। অর্থাৎ এই যে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং সরকারের দুর্বলতার কারণে, এই যে আজকে একজনকে কেন ধরবে? ওখানে তো আমরা 10 জন দেখেছি। এবং এখানে পুলিশকে কেন তারা ব্যবস্থা নিল না? সবগুলো নিয়ে যদি খুব স্ট্রং একটা, আমি পুলিশকে কেন ব্যবস্থা নিল না এই প্রশ্নটা আমিও একটু করতে চাই আপনার কাছে, যে পুলিশকে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গটা আমি আরেকটু করতে চাই। তার কিন্তু আপনার কথা থেকে এই বিষয়টা একটু আরেকবার বলতে চাই, যে তার মানে বর্তমান নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার যারা আছেন, তারা আসলে জুতার বাড়ি খাওয়া, জুতার মালা পরা বা ডিম খাওয়ার ভয় নিয়েই তাদেরকে সামনে আগাতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি এনসিপি কিন্তু নির্বাচন কমিশন বাতিল চেয়েছে, পদত্যাগ চেয়েছে, মানে এটি তাদের মাথায় রেখেই কাজ করতে হচ্ছে।
হ্যাঁ অবশ্যই, কারণ আপনি ধরেন 5ই আগস্টের পরে মানুষের প্রত্যাশা ছিল একটা নির্বাচন, এবং আসলেই তো ম্যাক্সিমাম মানুষের প্রত্যাশা ছিল একটা দ্রুত নির্বাচন। মানে অর্থাৎ মানুষের এই যে ভোট দেওয়ার অভিযোগ, এই কারণেই তো মূলত বলা হয়েছে যে এদেরকে সরিয়ে একটা ভালো নির্বাচন দেওয়া হোক, যে ক্ষমতায় আসবে জনগণের মনোনীত প্রতিনিধিদের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, এটা তো সংবিধান আমাকে বলছে। এইটাই ছিল অধিকাংশ মানুষের প্রত্যাশা। কিন্তু কিছু লোক যারা নাকি এখানে নেতৃত্ব দিল, তারা একটি লোভে পড়ে একটা সরকার গঠন ক্ষমতার মধ্যে চলে গেল। এই কারণে ওই টোটাল জিনিসটাই ফ্রাস্ট্রেট হয়ে গেছে। আজকে দেখেন 10 মাস পর্যন্ত যারা এই আন্দোলন করলেন তাদের মধ্যে এখন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে তাদের ঐক্য হচ্ছে না। শুধু ঐক্য না, এক পক্ষ আর এক পক্ষ কিন্তু ঝাঁপিয়ে পড়তেছে, মারামারি করতেছে, সব জায়গায় হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে তো আমাদের অগ্রগতিটা আমরা দেখলাম যে থমকে যাচ্ছে। কেন যাচ্ছে? সেই একটাই কারণ, সেটা হলো আপনি যদি জনগণের প্রত্যাশার বাইরে কিছু করতে চান, তাহলে সেটি আপনি সাকসেস হতে পারবেন না। আপনি যদি ক্ষমতা আঁকড়ে রাখতে চান, আপনি যদি মেকানিজম করতে যান, তাহলে সেগুলো তো জনগণ বুঝে ফেলে। সবচেয়ে কথা হলো যে আমাদের দেশের জনগণ মিডিয়ার কারণে, সোশ্যাল মিডিয়ার সবকিছুর কারণে যতই অনেক কিছু চাপা রাখেন, কোনো কিছুই চাপা থাকে না, সবকিছু মানুষের সামনে চলে আসে। এবং সবচেয়ে মানুষের যে প্রত্যাশাটা, সেটা এই ধরেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতা তারেক জিয়ার বৈঠকের পরে কিন্তু একটা পরিস্থিতি আসছিল, যাক একটা নির্বাচন হচ্ছে। এর আগে কিন্তু একটা খুবই ছিল যে নির্বাচনই হবে কিনা, কারণ একদল তো তাদেরকে দাঁড়িয়ে যেত নামাজ পড়ার পরে ইউনূস সাহেবকে বলতেছে আপনি থাকেন 5 বছর থাকেন, এনসিপির লোকরা বলতেছে, ফেসবুকে লিখতেছে। কাজে এখানে তো পক্ষ বিপক্ষ আছে যে 5 বছর থাকার তো ম্যান্ডেট, একজন উপদেষ্টা তো বলেই দিল ওনারা কি ম্যান্ডেট পেয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, ম্যান্ডেট কাকে বলে আপনি বুঝেন? ম্যান্ডেট নেওয়ার জন্য একটা অফিসিয়াল সিস্টেম আছে। সেই অফিসিয়াল সিস্টেম ছাড়া আপনি কয়েকদিনে হাউকাউ করলেন, আর কয়েকজন গিয়ে বসে গেলেন আর বললেন যে এটা ম্যান্ডেট। দিস ইজ নট ম্যান্ডেট। ম্যান্ডেট শব্দের অর্থ বুঝতে হবে। ম্যান্ডেট হতে হলে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আজকে আপনি ভোট দেন, ভোট দিয়ে বলেন যে কে কাকে দিচ্ছে, সেইটা হলো ম্যান্ডেট। এই ধরনের কথাবার্তার মাধ্যমে একটা আপনার জনগণের মনে একটা আশঙ্কা ছিল যে আসলে দেশ কোথায় যাবে। আর নির্বাচন না হলে তো অবশ্যই দেশে একটা গৃহযুদ্ধের ভাব হয়ে যেত। সেই জায়গাটায় যেহেতু একটা পরিবেশ শান্ত হয়েছে, নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এখন নির্বাচন যে আপনি করবেন, এই নির্বাচন করার মধ্যে যারা আছে সব রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোকে সঠিকভাবে তারা নিরাপত্তার মধ্যে থেকে নির্বাচন করতে পারবেন, এই নিশ্চয়তা সরকারের তো সেরকম কাঠামো এখনো তৈরি করছেন না। এই মব সন্ত্রাসের মাধ্যমে তো একটা দেখা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে নির্বাচনে দাঁড়াইলে আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনি দাঁড়াইলে নমিনেশন পেপার যখন জমা দিতে যাইবেন, তার আগেই আপনাকে রাস্তাঘাটে দেখা যাবে আপনাকে 20-50 জন ফেসবুকে একটা পোস্ট দিয়া আপনার লোকজনকে নিয়ে আসলেন, আইসা বিরিয়ানি ট্রেনে খাইলেন, তাদেরকে বললেন পিটাইকে, বাস আপনি পিটাই দিলেন। তো ওই লোক আর কি নির্বাচন করবে? এগুলো তো আপনাকে মাথায় রাখতে হবে। এই যে মব সন্ত্রাস দেশে একটা শুনেছিলাম একটা কথা যে নির্বাচন কেন হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা যায় নাই। অতীতে এই কথা শুনেছি, মানে সামনেও কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অজুহাত হিসেবে ব্যবহার হতে পারে কিনা? মানে যেভাবে মব বা আইন শৃঙ্খলা মানে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয়, সেটি একটা অজুহাত হিসেবে সামনে আনা যেতে পারে কিনা? যদি আপনি অজুহাত দেন, আপনি তাহলে ওই গত সরকারের সময় ওই একই কাতারে আপনাকে যেতে হবে। কারণ ওই 16 বছরে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমস্ত বিরোধী দল সবাই কিন্তু বলে আসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, আর ন্যায় বিচার হচ্ছে না, আইনের শাসন নাই, এই কথাগুলো তো আমরা বলে আসছি। তাহলে আপনি যদি এখন ওই কথাগুলো বলেন, তাহলে আপনি তো ওই কাতারে ওই আগের সরকারের যে বৈশিষ্ট্যগুলো আপনারা দিচ্ছেন, ওই বৈশিষ্ট্যগুলো আপনাদের উপরই পড়বে। আপনাদের কি বৈশিষ্ট্যগুলো নিতে হবে? আপনি যদি মনে করেন ওই বৈশিষ্ট্য নিয়ে আপনারা যতদিন পারবেন থাকেন, কিন্তু বাংলাদেশে তো একটা ইতিহাস দেখলেন, ইচ্ছা করে জোর করে থাকা যায় না। এবং সেটি আপনি আজকে হোক, কালকে হোক, 20 বছর পরে হোক, আপনাদেরকে যেতে হবে। তখন গেলে আপনাদের কি কনসিকুয়েন্স হবে সেগুলো আপনি একটু চিন্তা করেন। আর সবচেয়ে কথা হলো, আপনারা যাকে ডেকে এনে বসালেন, আমাদের প্রধান উপদেষ্টা তো আন্তর্জাতিকভাবে ওনার একটা বিরাট একটা ওয়েট আছে এবং একটা গ্রহণযোগ্যতা আছে এবং সর্বোচ্চ প্রভাবশালীদের মধ্যে একজন। তো উনি আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত ব্যর্থতা, ওই সব কিন্তু আপনি এনসিপি যাই করেন, বিএনপি যাই করেন, দেশে যে যা করুক, যত অন্যায় আছে, যত অবিচার আছে, যত মব সন্ত্রাস আছে, সব কিন্তু হেডেড ওই ডক্টর ইউনূস সাহেবের উপরে পড়তেছে ইন্টারন্যাশনালি। এখানে আমি দেখতেছি যে হয়তো ইশাককে আপনি দিল না আপনার অগ্নিকে, এখানে দেখলেন কে দিচ্ছে না, আপনার হয়তো ওই উপদেষ্টা দিচ্ছে না। এটা ইন্টারন্যাশনাল, লোকালি। কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু দেখবে যে একটা আদালতের রায় মানছেন না, সেটা ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা ওনার দেশে, এটি কিন্তু ওনার দেশে দেখবে। আর বিশ্বব্যাপী যে প্রধান নির্বাচন কমিশনারকে যে গালে জুতা মারলো, এটা কিন্তু ওই লোকটাকে আর বিশ্বব্যাপী চিনবে না। বিদেশে নিউজ হয়েছে বাংলাদেশ, হু ইজ লিডিং বাংলাদেশ, ডক্টর ইউনূস। আন্তর্জাতিক ভাবে ওনার যে মর্যাদা, ওনার যে ওয়েট,
সেই ওয়েটগুলো তো যারা তাকে এনেছে তারাই তাকে ধ্বংস করছে। এটা ডক্টর ইউনূস কেন বুঝতেছেন আমি বুঝলাম না। ওনার যে অবস্থান সেটা তো দিন দিনে এত খারাপের দিকে যাচ্ছে, ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে উনি একসময় ফিল করবেন যে হোয়াট ইজ হিজ কন্ডিশন। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে এসে তার এই যে বিভিন্ন ধরনের ব্যর্থতা, বিভিন্ন কারণে উনি ওনার নিজের যে অবস্থান আন্তর্জাতিক, বাংলাদেশে ওনার কোনো অবস্থান ছিল না কিন্তু আন্তর্জাতিক ভাবে ছিল, সেই অবস্থান উনি মারাত্মক ভাবে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জি, একটু আবার ওই ঘটনার দিকে ফিরে যাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে হেনস্থা করা হচ্ছে, এটার সাথে কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেব। এই যদি কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেবে, এই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাটার মর্মার্থ একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। এটি কি আসলে খুব অর্থবহ কোনো কথা নাকি একদম নাটকের ডায়লগের মতো? কারণ আমরা একটু বলি, কদিন আগেই এই তদন্ত করে ব্যবস্থা নেবার প্রসঙ্গে আমরা দেখেছিলাম যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে গেলেন, তখনও এরকম বলা হয়েছিল যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 3 সদস্যের একটা কমিটিও করা হয়েছিল, 3 জন উপদেষ্টাকে সদস্য করে, বা 3 জন বা 4 জন সম্ভবত উপদেষ্টাকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছিল। পরে উনি আবার ফিরেও এসেছেন, সেই তদন্ত কমিটির কোনো খোঁজ থাকে না, এটাই বরাবরই থাকে না। আসলে এই যে বললেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, এটিকে আপনি কিভাবে, এটির মানে মাহাত্ম্য কি? দেখুন, ওনারা ভদ্রলোক, ওনারা বেচারা, ওনাদের তো কোনো ক্ষমতা নাই। কারণ আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হবেন, জনগণ হলো আপনার ম্যান্ডেট। আপনি জনগণের ভোটে হলে আপনি কথা বলতে পারেন, আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। ওনারা হলো নমিনেটেড, সিলেক্টেড, ওই যে বলা হয়েছে না টিক মার্ক দিয়ে করা হয়েছে। তো এই ক্ষেত্রে তো যার হাতে টিক মার্ক, ওনার ইচ্ছের উপরে। এখন ওনারা তো স্বাধীনভাবে কাজ করতে পারেন না। যদি ইনি এই কথা বলতেন, উনি যদি সাহস দেখাতে পারতেন, ধানমন্ডিতে যখন মব সন্ত্রাস হলো, সেখানে পুলিশ অ্যারেস্ট করলো, সেখানে এনসিপির একজন নেতা এসে তাকে ছাড়িয়ে আনলো, উনি যদি এইটা মিন করতেন এবং ওনার যদি সাহস থাকতো, ওই এনসিপির নেতাকে উনি সহযোগী হিসেবে গ্রেফতার করে যদি থানায় পাঠাতে পারতেন, কোর্টে পাঠাতে পারতেন, তাহলে বোঝা যেত যে ওনার সাহস আছে, উনি যেটা বলেছেন এটা মিন করেন। কিন্তু উনি সবকিছু করতে পারবেন না, আপনাকে আগেই বললাম। কারণ ওনাদের নিয়োগটা হলো একটা টিক মার্কের উপরে, একজনের ইচ্ছার উপরে। কাজে উনি এমন কিছু করবেন না যে কোন কাজটা সরকার সমর্থক বা সরকারের লোকজনের বিপক্ষে যায়। ইভেন কি আপনাকে এখন তো পার্টি সরকারের তো এখন কিন্তু আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এদের কিন্তু সরকারই বলতে হবে, কারণ তারা তো সরকারকে সাপোর্ট দিচ্ছে না। অর্থাৎ এই যে মব সন্ত্রাস করতেছে, এগুলো তো আপনি কেউ হবে এনসিপি, নাহলে কেউ বিএনপি, নাহলে কেউ জামাত, কেউ তো করতেছে, তাই না? এটা কিন্তু আগের সরকারের কেউ করতেছে না, তাদের সমর্থক সহযোগীরাও করতেছে না, এই সরকারের সমর্থক সহযোগীরাই করতেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কয়টা মাথা, যে এই কোনটা করতে যে কোনটা, ওই পুলিশ যে চিন্তা করছে যে আমি কোনটা করতে যে আমার চাকরি হারাই, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা তো একই চিন্তা করবে। তাহলে মাথাটা আসলে আছে কার? স্বরাষ্ট্র উপদেষ্টার নাই, পুলিশের নাই, আদালতেরও নাই আপনি বলছিলেন। আমি আসলে আদালতের বিষয়ে একটু প্রশ্ন করতে চাই, আর মাথাটা কার আছে সেটাও একটু জানতে চাই। যে আদালতে নেওয়া হলো, আদালত তো কোনো প্রশ্ন তুললো না যে তার গ্রেফতার প্রক্রিয়াটা কেমন ছিল। আমি দেখছিলাম 171-এর কয়েকটি উপধারা অনুযায়ী পেনাল কোডের মামলাটি হয়েছে, বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। মামলা মানে এটি ওয়ারেন্ট লাগে এই মামলা গ্রেফতার করার জন্য। দুপুরে মামলা হয়েছে, কোনো ওয়ারেন্টেরও বিষয় দেখলাম না, গ্রেফতার করে ফেলা হলো। আদালত কোনো প্রশ্ন তোলে না কেন? আদালত প্রশ্ন তুলবে, আপনি একটু চিন্তা করেন। আপনি যখন আদালতে যায়, আপনি কি ব্যাকগ্রাউন্ড দেখেন। এর আগে আদালতে পিপি এবং এপিপি সহ 20-50 জন আইনজীবী থাকে, ওখানে কিন্তু অন্য আইনজীবীরা নাই। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী বা তাদের সমর্থক বা অনেক আইনজীবীরা কিন্তু এখন আদালতে যায় না। সারা দেশে অনেক আইনজীবীরা জেলখানায় আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। যে আমরা হইলাম আইনজীবীরা হলাম বিচার বিভাগের একটা পার্ট, এবং আমরা যদি কোর্টে না থাকি মামলা কে করবে? যার ফলে কোনো হিনিয়াস অফেন্স ছাড়া কোনো আইনজীবী সাধারণত কোনো জেলখানায় থাকতেন না। এর আগের সরকারের সময় দেখছেন আমাদের বারের প্রেসিডেন্ট মাহমুদুল খোকন, জয়নাল আবেদিন সাহেব, ওনারা দেখছি কোর্টে, কিন্তু যাত্রাবাড়ির মামলা হয়ে গেছে, কিন্তু ওনারা কিন্তু জেলে যান নাই। কারণ এইটা প্র্যাকটিস যে পলিটিক্যাল মামলায় আইনজীবীরা জেলে যায় না। কেন? আইনজীবী তো একজন ক্লায়েন্ট, একজন মানুষের স্বার্থ রক্ষার জন্য কোর্টে কাজ করবে। তবে হ্যাঁ, হিনিয়াস অফেন্স, ধর্ষণ মামলা, হত্যা মামলা, এগুলো আপনি করতে পারেন। এখন বারের একজনের চেম্বার ভাঙছে, সেই কারণে 60-70 জন আইনজীবীকে ধরেন জেলখানায় যেতে হলো। আপিল বিভাগ পর্যন্ত তাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে তারা জেলখানায় থেকে গেলেন, পরের রাউন্ডে এসে তারা আস্তে আস্তে হচ্ছে। এখন এই যে ঘটনাগুলো, এটা তো একটা শিক্ষা দিচ্ছে। আমরা তো হিউম্যান বিং না। আপনি যে টকশো করতেছেন, আপনি তো আমেরিকায় আছেন, নিশ্চয়ই হয়তো আমেরিকায় আছেন, ওখান থেকে আপনি বলছেন, কিন্তু আপনি যা বলতে পারেন বাংলাদেশের টকশোতে দাঁড়িয়ে সবাই কি সেই সব কথা বলতে পারবে? কারণ এই টকশো করার কারণে, এই কথা বলার কারণে তার বাড়িতে যে কালকে দোষর হিসাবে বলে কেউ আক্রমণ করবে না, বা তাকে চাঁদা চাইবে না, বা তার ফ্যামিলির উপর আক্রমণ করবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন না, এবং এই নিশ্চয়তা তো সরকারও দিচ্ছে না। তাহলে কিভাবে করবে বলেন, কিভাবে বলবে?
আজকে যে বিচার বিভাগের কথা বলতেছেন, আমরা জানি বিচারকরা কাঁদে। জজকোর্টে বা বিভিন্ন জায়গায় আপনার এই সারেন্ডার করলে 300 নম্বর আসামি, 12 প্রেসিডেন্ট, সে 300 বয়স হইলো কত 70-এর উপরে, 300 নম্বর আসামি, এটা পলিটিক্যাল কেস, কিন্তু তাকেও জজ সাহেব জামিন দিতে পারছে না। হাইকোর্ট আগাম জামিন দেওয়ার পরেও কেন? যদিও ওখানে 20-25 জন যারা আছে সরকার দলীয় পিপি, যদিও তারা সরকার দলীয় পিপি মানে তো ম্যাক্সিমাম হলো রাজনৈতিক দলের, তো তারা যদি আবার কি করে, কারণ ওনার প্রোটেকশন কি দিবে? পুলিশই তো অকার্যকর, তো জজ সাহেবের প্রোটেকশন কি দিবে বলেন? তো এটা তো একটা মারাত্মক ঘটনা না? এই সমস্ত কারণে সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো হয়ে গেছে। আপনি ধরেন লোয়ার কোর্টের বিচারকরা এখনো কিন্তু আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পদোন্নতি, আপনার ট্রান্সফার সবকিছু হয়, তো ওই আগের মতো পরিস্থিতি এখনো আছে। তবে হ্যাঁ, যদি সচিবালয়টা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নিকট চলে আসে, তাহলে এই পরিস্থিতিটা অন্তত সরকারের উপরে যে খরচ সরকারের মাধ্যমে দেওয়া হয় থ্রেট বা মেকানিজম, এটি আমাদের কমবে, তখন কিন্তু অনেকটা স্বাধীন হবে বিচার বিভাগ। তবে হ্যাঁ, আইনজীবীরা যদি তাদের আচরণ পরিবর্তন না করে, আইনজীবীরা যদি কোর্টে তাদের মাস্তানি বন্ধ না করে, তাহলে আর সেটা ওই জজ সাহেবরা পারবে না। আইনজীবীরা মাস্তানি করলে তখনও জজ সাহেব ব্যবস্থা নিতে পারেন না, মানে তখনও আদালত বলতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না সাথে সাথে? হ্যাঁ, সেই ব্যবস্থা নেওয়া যায়, এটা আমরা আগে দেখেছি। আপনি যখন আইনজীবী একটা কোন রকম অন্যায় করেন জজ সাহেবের সঙ্গে বিচারকের, এর আগে আপনি জানেন 5ই আগস্টের আগে আদালতে 3-4টা কন্টেম্প পিটিশন হয়েছিল আইনজীবীদের মধ্যে, এবং আদালত খুব শক্ত আসতে সমস্ত আইনজীবীরা এসে বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ 20-30 জন একটা বারের এসে মাপ চেয়েছে। কিন্তু আজকে কে করবে বলেন? কোথায় আপনার সেই নিরাপত্তাটা আপনি দিবেন? একজন আইনজীবী, একজন যে বিচারক করবে, সে বিচারকের অপোনেন্ট হলো লয়াররা। তো লয়াররা যারা এখন লিডিং দিচ্ছেন, তারা তো ওই লাইনে সবাই আছে, তারা হইলো যেভাবে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, তাদের নিয়ন্ত্রণে সবকিছু হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড চলে আসছে। আইনজীবীদের মধ্যে যে আপনার সহমর্মিতা, সেটা তো এখন নাই। থাকলে তো আজকে আইনজীবীরা এই বিপদে পড়তেন না। শত শত আইনজীবী কোর্টে আসতে পারেন না, কে বাধা দেয়? ওই আইনজীবীরাই দেয় বাধা। কেন? পারের ইলেকশনে হয়তো তার প্রবলেম হবে, অথবা তার ইনকাম কমে যাবে, অথবা তাকে দাবিয়ে রাখতে পারলে তার মামলা বেড়ে যাবে। এই সমস্ত ক্রাইসিস গুলো আইনজীবীদের রয়ে গেছে, এবং এই ক্রাইসিস দূর করার জন্য আইন মন্ত্রণালয়, আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি কেউই তো কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা তো দেখি না যে প্রধান বিচারপতি সমস্ত আইনজীবীদেরকে ডাকছেন, সমস্ত আইনজীবীদের দলমত নির্বিশেষে, এবং উনি বলছেন যে আমার বিচারালয়, আপনারা আইনজীবী, আমরা একদিকে বিচারক, আপনারা আইনজীবী, আপনাদের সমস্ত প্রোটেকশন আমরা দেব, আপনারা স্বাধীনভাবে কাজ করেন। এই কথা তো আমরা কোনোদিন দেখি নাই। এই কথা না দেখলে আপনার এই যে শত শত আইনজীবী বিভিন্ন বারে পলাতক আছে, আসতে পারে না, জেলখানায় আছে, তো তারা কিভাবে বিচারের সহযোগিতা করবে? এবং এই লেসন থেকে এখন যারা কাজ করবে তারা কিভাবে সাহস দিবে বলেন? সাহস দিতে হলে তবে একটা তো লাগে, কারণ সর্বশেষ জায়গাটা হলো প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টার থেকে যদি আপনি শেল্টার না পান, তাহলে আপনি শেষ, গেলেন না, আপনি তো আপনার তো কোনো ইয়ে নাই। তো এখন মানুষ আশা করতেছে ওইটাই, যে নির্বাচন হলে নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে। এই প্রধান উপদেষ্টা যদি 10 বছরও থাইকে চলে যায়, আপনি কিন্তু ওনাকে জবাবদিহি করতে পারবেন না। জনগণ তো ওনাকে বলার সুযোগ পাবে না যে আপনি ভালো করেন না, আপনাকে আমরা ভোট দেবো না। ওইটা রাজনৈতিক দলকে পারবে। এই জন্য নির্বাচনটা ইম্পর্টেন্ট, ইমিডিয়েটলি ইম্পর্টেন্ট। কারণ হলো এই নির্বাচন হলে পরে একটা সরকার আসবে, যেই আসুক, নির্বাচনের গুরুত্বের কথা আপনি বলছেন, ইলেকশনে কাজে সে ওই রকম কাজ আর করতে পারবে না। কারণ পরবর্তী ইলেকশনে তো আপনাকে নির্বাচনে আগের মতো তার কাইতে আসতে পারবেন না। ওই জায়গাটা আপনারা ঠিক করেন। সবচেয়ে বড় কাজটা ছিল নির্বাচন সিস্টেম তৈরি করা, আর কিচ্ছু লাগবে না বাংলাদেশে। আপনি নির্বাচনের সিস্টেমটা ঠিক করে দেন, যে কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় বসে ভাবতে না পারে যে আগামী নির্বাচনে আমরা মেকানিজম করে চলে আসবো, বাস, আর কিচ্ছু লাগবে না। সে অন্যায় কাজ করতে পারবে না, কারণ রাজনৈতিক দল সবসময় ক্ষমতায় যেতে চায়। তো পরবর্তী নির্বাচনে যদি সে খারাপ কাজ করে, জনগণ তাকে ভোট দিবে না। কাজে সিম্পল হয়ে গেল। এই সিম্পল কথাটা আপনাদেরকে এখন পর্যন্ত 10 মাসে কেউ বুঝাইতে পারলো না, এবং আপনারাও বুঝলেন না। কেন বুঝলেন না? আমরা বুঝতে পারি না, কেউ কিছু বুঝতে পারছি না। মেকানিজমটা এখন আর কি আসলে? এটা অবশ্য রাজনৈতিক জায়গা থেকে প্রশ্ন, যে 24-এর নির্বাচনে যেমন বিএনপি এবং বিরোধী পক্ষগুলো অংশগ্রহণ করলো না, আওয়ামী লীগ একটা আমির নির্বাচন করে দিল নিজেরা মিলে। বিএনপি বলতো আমরা আর মামারা মিলে নির্বাচন হলো। এখন আসলে যখন আবার এই নতুন নির্বাচনের কথা, আগামী নির্বাচনের কথা, তখনও আওয়ামী লীগ একটা বড় প্রতিপক্ষ নাই, এবং অন্যান্য আরো দল তারাও আসলে নির্বাচনে আসতে পারবে কিনা, এখানেই আসলে প্রতিপক্ষ কোথায়, মানে বিকল্প কোথায় জনগণের হাতে, বা যথার্থ বিকল্প আছে? দেখুন, জনগণের কাছে বিকল্প, আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে রাষ্ট্রের, আমার সংবিধান দেখতে হবে, সকল নাগরিক আপনার কাছে সমান। কারণ আপনি যদি বলেন যে আগের সরকারের যারা সমর্থক আছে সে আমার নাগরিক না, তাহলে আপনাকে আগে দেশটা ভাগ করতে হবে। আপনাকে বলতে হবে যে তোমরা ওই জেলায় চলে যাও, তাহলে কিন্তু ওই যে নতুন সংবিধান আপনি করতে পারবেন।
এখন আপনি নতুন সংবিধান করতে পারবেন না, কারণ এই সংবিধান প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্টের বিচারকরা শপথ নিয়েছে। এই সংবিধান যখন আপনি ছুঁড়ে ফেলে দিবেন, সাথে সাথে আপনাকে কট করবে, কারণ ওনারা শপথ নিয়েছে এটা সংরক্ষণ করার জন্য। সেনাবাহিনী কি আপনার শপথ নেয়? তারা শপথ নেয় দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। দেখেন, যখন আপনি করিডোর দিতে গেলেন, সাথে সাথে কিন্তু সেনাবাহিনী বললো যে না, আমি আমার সার্বভৌমত্ব ভঙ্গ করতে দেবো না, কারণ তাদের রূপ আছে। এই যারা বলেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, এটা একটা অসাংবিধানিক কথা। তবে হ্যাঁ, সংবিধান নতুন ভাবে আপনি করতে পারবেন, অনেক পরিবর্তন করতে পারবেন, সেটা পার্লামেন্টের করতে হবে। আর যদি আপনি একটা নতুন রাষ্ট্র করেন, যদি বলেন যে আগের সরকার তাদের সমর্থকরা এক পার্টে চলে যাও, আমরা আর এক পার্টে চলে যাই, তাহলে আপনি আর এক পার্টির জন্য একটা নতুন সংবিধান করতে পারবেন, সেখানে কোনো বাধা নাই। কিন্তু এই সংবিধান থাকা অবস্থায় আপনি নতুন সংবিধান বা এই সমস্ত করার কোনো সুযোগ নাই। এখন আপনি যে বলেন যে বৃহৎ অংশ, আপনি বলতে বৃহৎ বলতে কি? 20% মানুষ কিন্তু বৃহৎই, কারণ আপনার 5 ভাগের 1 ভাগ। এখন আওয়ামী লীগ বা আগের দল বা 14 দল বা অন্যান্য যারা এখন পলাতক আছে বিভিন্ন ভাবে, তারা তো লোক সংখ্যা কম না, তাই না? বিভিন্ন স্তরে তো তারা বহু লোক, 30%, 35% হতে পারে। এখন হয়তো আপনার এদিকে 65%, এটা ঠিক আছে, কিন্তু আপনারা তো সবাই ইউনাইটেড না। এমন তো না যে কালকে একটা ভোট হচ্ছে, সেই ভোটে ওই 35 একদিকে যাবে, আপনি 65 একদিকে যাবে, তা তো না। তাহলে আপনি বলতে পারতেন যে আমরা মেজরিটি। আপনি ইলেকশন আসলে যদি, যেমন 24 সালে নির্বাচনের কথা বললেন, 24 সালে নির্বাচন তো আমি সবাই বলছি না, এটা তো ঠিক হয় নাই। এই 26 সালে যদি আপনি এই ধরনের নির্বাচন করেন, সেই নির্বাচনও কি আপনি মনে করেন 27, 28, 29, 30 যখনই আমরা সময় পাবো, সুযোগ পাবো, আমরা কি বলবো না সেটা? তো একই ধারা তো হবে। তাহলে তো আপনি দেশের ভালো কাজ করার জন্য তো আপনি কিছু করলেন না, তাহলে আপনাকে তো একই সারিতে মানুষ ফেলবে যে আগের যা হয়েছে মুদ্রার এপিটার উপি। এত বড় কথা বলে আপনি মুদ্রার এপিট উপিট হতে যাবেন কেন? আমরা তো সেটা প্রত্যাশা করি। জি, অ্যাডভোকেট মনজিল মোরশেদ, আবার আদালতের জায়গায় ফিরি। আপনি আদালতের অসহায় অবস্থার কথা একটু ব্যাখ্যা করছিলেন। তাহলে কি মানে একটা কথা যে বলা হয়, এটিও একটা রাজনৈতিক একটা ন্যারেটিভ যে 5ই আগস্টের আগেই ভালো ছিলাম। আদালতের পরিস্থিতি মানে এটার পক্ষেও কিছু মানুষ কথা বলেন, বিপক্ষে অনেক মানুষ কথা বলেন যে আসলে কখন মানুষ ভালো আছে। আদালতের অবস্থাটা যদি জিজ্ঞাসা করি, আপনি আদালত প্রাঙ্গণে ঘোরেন, অবস্থা দেখেন, ব্যাখ্যাও করছিলেন। 5ই আগস্ট পূর্ববর্তী পরিস্থিতি আর পরবর্তী পরিস্থিতি পার্থক্য কি? উন্নতি কি হলো, অবনতি কি হলো? দেখুন, এই ব্যাপারে ইতিমধ্যে কয়েকজন আইনজীবী বিভিন্ন ভাবে কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় এগুলো আছে। তারা যা বলছেন আমি তার বাইরে বলবো না, কারণ আমি তো এই আদালতেই যাই। আমার কাছে যেটা তথ্য পাবেন সেটা হলো, আমি কোনো দল করি না। আমি কোনো কথা বললে আমার কথাটা এই মুহূর্তে সরকারের পক্ষেও যেতে পারে, আবার আগের সরকারের পক্ষেও যেতে পারে। আমি ডোন্ট কেয়ার, আমি ওইটা চিন্তা করি না, কারণ আমি তো দলের সমর্থক না। আমি নিরপেক্ষভাবে আমি যেটা মনে করব, হয়তো আমার চিন্তা চেতনায় ভুল হতে পারে, দ্যাটস ডিফারেন্ট কোশ্চেন, আপনি অ্যাকসেপ্ট করেন না। কিন্তু আমার কথা যার পক্ষেই যাক সেটা প্রশ্ন না। কথা হলো, আমি যেটা বলবো সেটা হলো, আদালতে 5ই আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, সেখানে যেমন বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল, আইনের শাসনের ব্যত্যয় ছিল, রাজনৈতিক মামলাগুলোতে এক ধরনের পক্ষপাতিত্ব ছিল। 5ই আগস্টের পরে এর কোনো পরিবর্তন আমি এখনো দেখতে পাইনি। এবং সেটা আপনি যদি সার্ভে করেন, আপনি যান আইনজীবীদের কাছে, সার্ভে করেন, 90% আইনজীবী, আমি তো আইনজীবীদের সঙ্গে কথা বলি, কিন্তু এই রিফ্লেকশনটা আমি দিলাম, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি তা না, প্রতিনিয়ত আইনজীবীদের সঙ্গে কথা হয়, এবং সেই পরিস্থিতি আমি দেখি না এখন পর্যন্ত যে কোনো ধরনের বড় পরিবর্তন হয়েছে। তবে হ্যাঁ, কিছু পরিবর্তন তো টেকনিক্যালি থাকে। আগের সরকারের সময়, আগের বিচার বিভাগের সময় কিন্তু অনেক ভালো কাজ হয়েছে না? আপনি এই যে ধরেন ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্ট থেকে জামিন পায় নাই, পাইছে তো। খালেদা জিয়ার জামিন, সেটা হাইকোর্ট থেকে 5 বছরের জেল পরে 10 বছর করে দিছে, ঠিক আছে, রাজনৈতিক কারণে। কিন্তু ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, জয়নাল আবেদীন সাহেব, যাত্রাবাড়ির মিথ্যা মামলা যখন আসামি হলো, তারা জামিন পাইছে না? পাইছে তো। কিন্তু এর অর্থ যে এই যারা বলেন তারা কিন্তু কথাটা সঠিক বলেন না। কারণ যারা অনেক রাজনৈতিক দলের নেতাদেরকে কথা বলতে শুনি যে এর আগে বিচার বিভাগ একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, আমি এটার সঙ্গে একমত না। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে বারের প্রেসিডেন্ট, আইনজীবী, তারপরে বিএনপির আইনজীবীরা জামিন কিভাবে পেল? হ্যাঁ, অন্যান্য জিনিসও আছে, সেটাও আমি বলি। সেটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। এই তারপরে আপনার ষোড়শ সংশোধনীর রায় দিতে গিয়ে এসকে সিনহা বাবুকে চলে যেতে হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলোতে যেখানে রাজনীতি আছে, যেখানে সরকারের ইন্টারেস্ট আছে, আর বর্তমানে সেখানে আমরা দেখি, বর্তমানেও তো আপনার এই যে আজকে একটা কন্টেম্প মামলায় একটা কোর্টে এক সিনিয়র অ্যাডভোকেট, সে বারবার প্রেস করছিল ওনার রায়টা মানছেন না, আপনি ওনাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স দেন, কিন্তু কোর্ট কোনোভাবেই সেভাবে দিলেন না। কেন দিলেন না? সে একটাই কথা যে একজন সচিবকে ডাকবেন, সেক্ষেত্রে উনি চিন্তা করবেন যে কাকে ডেকে কোন জায়গায় কি অবস্থা আমি করবো,
এবং এই কারণে কিন্তু দেখেন আদালতের যে রায়, এটা এক ধরনের প্রিন্টেড পেপার, এটার কোনো এনফোর্সমেন্ট নাই। যত রায় আছে, আমার অন্তত শত শত নির্দেশনা আছে, আমি চুপ করে বসে রয়েছি।